রিসেন্ট ইউআই অ্যান্ড রিফাইনের একটি সার্ভেতে দেখা গেছে যে 80% এমপ্লয়িদের মাস শেষ হওয়ার আগে স্যালারি শেষ হয়ে যাচ্ছে। 34% এমপ্লয়িদের মাসের মাঝখানে স্যালারি শেষ হয়ে যাচ্ছে। কেবলমাত্র 13% এমপ্লয়িরা মাসের শেষে গিয়ে তাদের স্যালারি থেকে একটা ডিসেন্ট অ্যামাউন্ট অফ মানি সেভ করছে। 60% এমপ্লয়ি যাদের মান্থলি আর্নিং 1 লাখ টাকার কাছাকাছি বা 1 লাখ টাকা, তাদের বক্তব্য যে তাদের কাছে সেই 1 লাখ টাকা কম পড়ছে এবং সেখান থেকে তারা ঠিক করে সেভ করতে পারছে না কিছু, এবং এর থেকে তৈরি হচ্ছে ফিনান্সিয়াল স্ট্রেস। নাও ফিনান্সিয়াল স্ট্রেস এই টার্মটা কিন্তু কেবলমাত্র লো ইনকাম গ্রুপের মধ্যে সীমাবদ্ধ নেই। যাদের আর্নিং বেশি তাদের মধ্যেও ফিনান্সিয়াল স্ট্রেস অনেক বেশি। তার কারণ কি? এর প্রধান কারণ হচ্ছে যে আমাদের যত আর্নিং বাড়তে থাকে তত আমাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং বা ওয়ে অফ লিভিং এক্সপেন্সিভ হয়ে যায়। কিন্তু এর মধ্যে যদি আমরা নিজেদের এক্সপেন্ডিচার বা ব্যয়কে একটু ক্যালকুলেট করতে পারি তাহলে এই সমস্যার সমাধান হতে পারে। বাট প্রবলেমটা একটা জায়গাতেই আসে যে আমরা এখন এতটাই বিজি হয়ে গেছি যে আমরা মাসের প্রথমে যে বাজেট করব বা আমরা যে মানি ম্যানেজমেন্টের ব্যাপারে ভাববো সেই সময়টুকু আমরা পাই না, কিংবা অনেকের ইচ্ছা থাকে যে আমরা নিজেদের মানি ম্যানেজ করব, বাট আমরা সেই উপায়টা জানি না। এবং তার জন্যই আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরবো এমন একটা পপুলার ট্রিক যার মাধ্যমে আমরা যে কেবলমাত্র টাকাকে সঞ্চয় করতে পারবো তা নয়, আমরা নিজেদের ইচ্ছা মতন টাকাকে নিয়ন্ত্রণও করতে পারবো। আমি খুব সহজ ভাষায় আজকের এই ক্যালকুলেশনটা তোমাদের সামনে তুলে ধরবো। একটা উদাহরণের মধ্য দিয়ে বোঝাবো। আমি ধরে নিলাম বেন একজন খুব সাধারণ ছেলে যার নাকি মান্থলি আর্নিং 30,000 টাকা, এবং এটার ওপরই আজকের হিসাবটা শুরু করা যাক। তো এখানে আসল বিষয়টা হলো আমাদের যে স্যালারিটা রয়েছে সেটা আমাদের 3টে ভাগে ভাগ করতে হবে। সো এখানে 3টে ক্যাটাগরিকে আমি এখানে আমার এক্সপেন্ডিচারকে ভাগ করছি। নাম্বার 1 নিড, নাম্বার 2 ওয়ান্ট, নাম্বার 3 সেভিংস অর ডেট। এবার যদি বেন চায় যে মাসের শেষে নিজের ইচ্ছা অনুসারে টাকা খরচ করেও সে কিছুটা টাকা সেভ করবে, তাহলে তার টাকাকে কিভাবে সে ভাগ করবে? ওকে, চলো দেখে নিই। প্রথম ক্যাটাগরি ছিল নিড। আমরা নিডের জন্য 50% টাকা ব্যয় করব। তাই যদি 30,000 টাকার 50% হয় সেটা এসে দাঁড়াবে 15,000 টাকা। নিড হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদের দরকার। ওয়ান্ট মানে যেটা আমাদের চাই। তো এই ক্যাটাগরিতে আমরা কেবলমাত্র 30% টাকা ব্যয় করব। 30,000 টাকা যদি 30% হয় তাহলে এসে দাঁড়াচ্ছে 9,000 টাকা। আমরা এখানে কেবলমাত্র 9,000 টাকা ব্যয় করব। এরপরে আসে সেভিংস বা ডেট। এই ক্ষেত্রে আমরা কেবলমাত্র 20% টাকা ব্যয় করব, অর্থাৎ কেবলমাত্র আমরা 6,000 টাকা ব্যয় করব। নাও এবারে আমি একটু সমস্ত জিনিস ইন ডিটেলসে তোমাদের বোঝাই। হোয়াট ইজ নিড, হোয়াট ইজ ওয়ান্ট অ্যান্ড হোয়াট ইজ সেভিংস অর ডেট। নিড হলো সেই জিনিসগুলো যেগুলো আমাদের দরকার, অর্থাৎ যেটা ছাড়া আমরা একটা স্টেপও রাখতে পারবো না। সার্ভাইভ করার জন্য আমাদের প্রতিনিয়ত যে জিনিসগুলো দরকার পড়ছে সেইগুলোকে আমরা নিড বলি বা সেইগুলোকে আমরা রিকোয়ারমেন্টস বলি। এর মধ্যে যে প্রাইমারি জিনিসগুলো পড়ছে সেটা দেখো ফুড, মেডিসিন, ইলেকট্রিক বিল, গ্যাস বিল, ট্রান্সপোর্টেশন, জামা কাপড়, জুতো এটসেট্রা আসছে আমাদের নিডের মধ্যে। মানে যে জিনিসগুলো বেঁচে থাকার জন্য আমাদের দরকার। আমাদের ভালোভাবে বুঝতে হবে যে আমাদের টাকা প্রত্যেক মাসে কোন খাতে আমরা ব্যয় করছি। খুব ভালো করে ইভ্যালুয়েট করতে হবে, ক্যালকুলেট করতে হবে যে কোন জায়গায় আমরা কোন টাকাটা রাখছি। আননেসেসারি যে জিনিসগুলো রয়েছে সেগুলোকে আমাদের রিডিউস করতে হবে, এবং আমার যে জিনিসটা এখন দরকার সেটার জন্য আমাকে টাকা রাখতে হবে। নাও আমরা যদি এখনো পর্যন্ত বাজেট না করে থাকি তাহলে এটা বাজেট করার অ্যাকচুয়াল টাইম। নিজেদের বাজেট করো এবং দেখো যে কোন জায়গায় কোন টাকা আমরা রাখছি। 50% এইভাবে যখন হয়ে যাবে, উইল গো হ্যাড উইথ দ্য নেক্সট স্টেপ উইচ ইজ ওয়ান্ট অর ডিজায়ার। ওয়ান্ট বা ডিজায়ার কি? ওয়ান্ট বা ডিজায়ার হচ্ছে যে জিনিসগুলো আমরা চাই। যেরকম আমার মনে হলো আমার ফোনটা পুরনো হয়ে গেছে, আমার এখন একটা নতুন ফোন দরকার। আমার মনে হলো এই মাসে আমাকে একটা ভালো জুতো কিনতে হবে। তো যে জিনিসগুলো আমরা চাইছি নিজেদের জন্য সেটাকে আমরা ওয়ান্ট বা ডিজায়ার বলি। ওয়ান্ট বা ডিজায়ার এমন কিছু জিনিস যেগুলো ছাড়াও আমরা সার্ভাইভ করতে পারি। অনেক সময় অনেকের ওয়ান্ট বা ডিজায়ার এবং নিডের মধ্যে পার্থক্যটা
খুব স্লাইট হয়ে যায়, অর্থাৎ তারা পার্থক্য করতে পারে না যে আমাদের ডিজায়ার কোনটা, আমাদের ওয়ান্ট কোনটা। আর একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। ধরে নাও অনেকে এন্টারটেইনমেন্ট পারপাসের জন্য ইন্টারনেট ব্যবহার করে বা গেম খেলার জন্য ইন্টারনেট ব্যবহার করে। সেই ক্ষেত্রে আমরা যদি দেখি যে আমাদের নিডে টাকা কম পড়ছে, আমরা কিন্তু নিজেদের ডিজায়ারকে কম করে নিডের খাতে টাকা রাখতে পারি। অর্থাৎ এই ক্ষেত্রে ইন্টারনেট আমার কাছে কিন্তু প্রাইমারি জিনিস নয়, আমার কাছে কম্পালসারি নয়, এটা আমার কাছে একটা এন্টারটেইনমেন্ট পারপাস। আমি রিচার্জ না করলেও ভালো থাকতে পারবো। বাট যারা প্রফেশনাল কাজকর্মের জন্য বা অফিসিয়াল কাজকর্মের জন্য, প্রতিনিয়ত কাজের জন্য যারা ইন্টারনেটকে ব্যবহার করছে, তাদের কাছে কিন্তু ইন্টারনেট ডিজায়ার নয়, তাদের কাছে ইন্টারনেট নিড। তো তারা যখন ওয়াইফাই রিচার্জ করবে বা তাদের যখন ওয়াইফাই বিল আসবে, সেটা কিন্তু তাদের কাছে নিড। তো নিডের খাতায় তখন তারা সেই রিচার্জের টাকাটা রাখবে। নাও একটা জিনিস এখান থেকে নিশ্চয়ই বুঝতে পারছো যে ওয়ান্ট বা নিড এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। আমার কাছে যেটা নিড তোমার কাছে সেটা নাও হতে পারে, তোমার কাছে যেটা ডিজায়ার সেটা আমার কাছে নিডও হতে পারে। সো এই জিনিসটাকে আমাদের ভালো করে বুঝতে হবে এবং নিড আর ডিজায়ারের মধ্যে পার্থক্য করা শিখতে হবে। ফাইনাল স্টেপ, অ্যান্ড দিস ইজ দ্য টাইম ফর সেভিংস অর টু পে ইয়োর ডেটস। না দেখো, লাইফ ইজ আনপ্রেডিক্টেবল এবং ইনভেস্টমেন্টের জন্য বা হেলথ ইন্স্যুরেন্সের জন্য বা রিটায়ারমেন্টের টাইমের জন্য কিছু টাকা আমাদের সেভ করে রাখা দরকার। বা যদি হঠাৎ করে কোনো কিছু হয়ে যায়, হসপিটাল বিলসের জন্য আমাদের টাকা লাগতে পারে, তো সেই সময়ের জন্য কিছুটা টাকা আমাদের সেভ রাখা দরকার। এবং আমাদের প্রত্যেক মাসে স্যালারি থেকে 20% টাকা অলওয়েজ আমাদের সেভ করা উচিত। কিন্তু যদি কারোর ধরে নাও কোনো ধার দেনা রয়েছে, তাহলে আমরা 20%-এর থেকে টাকা সেখানে দেব। বাট এখানে একটা বিষয় রয়েছে যেটা আমাদের বুঝতে হবে। এমন কিছু লোনস রয়েছে যেগুলো খুব তাড়াতাড়ি আমরা পে করে নিতে পারি, অর্থাৎ যেগুলো শর্ট টার্ম, যেরকম ক্রেডিট কার্ডের এক্সট্রা পেমেন্ট। যদি সেটা কম হয় তাহলে আমরা সেইটার পেমেন্ট 20%-এর থেকে করতে পারি। বাট অনেকের বক্তব্য হচ্ছে যে যেই লোনসগুলো আমাদের দরকার পে করা, তাহলে সেটা কি হবে? তাহলে কি এই খাতের থেকে সেই টাকা যাবে? একটু হিসাব করে দেখো, যদি মাথা খাটিয়ে দেখো তাহলে বুঝতে পারবে যেই লোনসগুলো আমাদের লং টার্মে রয়েছে, বা যদি আমার কাছে এখন অনেক লোনস থাকে, সেই ক্ষেত্রে আমি কিন্তু সেভ করতে পারবো না। তখন আমাকে কি করতে হবে? দেখা যাবে যে বাজেটের থেকে, আমি যখন বাজেট নিয়ে বসছি দেখতে পাচ্ছি যে 20% টাকাও আমি যদি ডেটে দিই তাহলে সেটা কম পড়ে যাচ্ছে। এবং এই জন্যেই যখন কোনো লং টার্ম আমাদের কাছে লোন থাকবে, যেরকম ব্যাংক লোনস হতে পারে, হাউস লোন হতে পারে, এই জিনিসগুলো আমাদের কাছে কিন্তু নিড হয়ে যাচ্ছে তখন। এবং তখন সেই টাকাটা ওই 50%-এর মধ্যে থেকে আমাদের ব্যয় করতে হবে এবং সেটা 20%-এর থেকে যাবে না। তার কারণ হচ্ছে 20% ইজ আ ভেরি স্মল অ্যামাউন্ট। এখান থেকে আমরা কোনোভাবেই ওইখানে টাকা পে করতে পারবো না, সেটা আমাদের নিডস হয়ে যাবে। এবং যখন লোনস আমাদের নিডস হয়ে যাচ্ছে, তখন আমাদের বাকি এক্সপেন্ডিচারগুলো এমনিই দেখবে কমে আসছে। অর্থাৎ তখন আমাদের মাথায় এটাই থাকবে যে আমি অন্য ব্যয়গুলো কম করে দিই, বিকজ আমাকে 50%-এই টাকার থেকে ব্যাংকের লোনও শোধ করতে হচ্ছে। এবং এরকমভাবেই যখন আমরা বাজেট নিয়ে বসবো, আমাদের বুঝতে হবে যে শর্ট টার্ম লোনস কোনগুলো রয়েছে এবং লং টার্ম লোনস, বা আমাদের যে লোনসগুলো প্রত্যেক মাসে পে করতে হচ্ছে, যেটা আমাদের দরকার, যেটা পে করতে আমরা দায়বদ্ধ, সেগুলো কোনটা রয়েছে, এবং সেটা সবসময় আমাদের নিডের থেকে যাবে। অনেকের এটাও মনে হতে পারে মাসের শেষে গিয়ে যে 20% টাকা যেটা আমি সেভিংসের জন্য রাখছি, সেটা আমার কাছে এনাফ মনে হচ্ছে না। অর্থাৎ আমি আরও বেশি টাকা ইনভেস্টমেন্টের জন্য বা সেভিংসের জন্য বা ইন্স্যুরেন্সের জন্য রাখতে চাই। তখন তাদেরকে আমি সাজেস্ট করব যে যখন আমরা নিজেদের ওয়ান্ট বা ডিজায়ারের বাজেটটা করছি, তখন সেটার থেকে আমরা কিছুটা পার্সেন্টেজ কমিয়ে আনতে পারি। অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা ওয়ান্ট বা ডিজায়ারকে 20%-এ রাখতে পারি এবং আমরা সেভিংসের জন্য 30% টাকা রাখতে পারি। এবং এরকমভাবেই আমরা ফাইনালি নিজেদের বাজেটটাকে সঠিকভাবে ম্যানেজ করতে পারবো। So, this is all about 50-30-20 rule of money. কিন্তু প্রশ্নটা হলো, আমরা এই রুলটা কেন ফলো করব আর কাদের জন্য এই রুলটা আইডিয়াল? চলো দেখি। নাম্বার 1, মেনটেন করতে এবং ক্যালকুলেট করতে এই রুলটা যথেষ্ট সহজ। নাম্বার 2, আমাদের এই রুলটা বুঝতে খুব একটা বেশি সময় লাগে না, এবং যেহেতু খুব একটা ডিটেলস কিছু এর মধ্যে নেই, তার জন্য চট করে যে কোনো কেউ এই রুলটা বুঝতে পারবে। নাম্বার 3 হচ্ছে, যাদের ধরে নাও মাসিক ইনকাম কম এবং তারা মাসের শেষে গিয়ে সঞ্চয় করতে চায়, তাদের জন্য এই রুলটা আইডিয়াল। নাম্বার 4, এটা আমাদের ফিনান্সেসকে সঠিক রাস্তায় আনতে সাহায্য করবে। যখন আমরা স্পেশালি কনফিউজড হয়ে রয়েছি, আমরা জানি না কি করে নিজেদের মানিকে আমরা ম্যানেজ করব। ওয়েল নাও, বিফোর লিভিং টুডে, আমি একটা কথা তোমাদের বলতে চাইবো, যারা নাকি সেভ করতে চাইছো,
What you do is what actually matters, not what you say, what you think or what you plan. তাই আজকের থেকে অ্যাকশন নাও, নিজেদের বাজেট করো, আর আজকের থেকে ভাবো যে কীরকমভাবে নিজেদের টাকাকে সঞ্চয় করতে পারবে এবং নিয়ন্ত্রণ করতে পারবে। I'll see you all again in my next video. Until next time, take care of yourself. Bye.